16 ডিসেম্বর 1971 কি আসলেই আমাদের পূর্ণাঙ্গ বিজয় ছিল, নাকি ওটা ছিল ক্ষমতার একটা নিছক হাত বদল? কেন জেনারেল ওসমানীকে ওই অনুষ্ঠানে ফিজিক্যালি অ্যাবসেন্ট রাখাটা ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি খুব জরুরি ছিল? পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটা আপনার দেশপ্রেমের সংজ্ঞাই হয়তো বদলে দেবে। শুরুতেই আসা যাক সেই অফিসিয়াল ভার্সন বা সরকারি বয়ানের দিকে, যা আমাদের বছরের পর বছর গেলানো হয়েছে। ভারতীয় ইস্টার্ন আর্মির চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল JFR জ্যাকব তার বিখ্যাত বই সারেন্ডার এট ঢাকা, বার্থ অব এ নেশন খুব স্পষ্টভাবে লিখেছেন, দুর্ভাগ্যবশত কর্নেল ওসমানী এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাকে আনার জন্য পাঠানো হেলিকপ্টারটি পথে শত্রুর গুলিতে ড্যামেজড হয় এবং সময় মতো সেটা মেরামত করা সম্ভব হয়নি। শুনতে খুব লজিক্যাল মনে হয়, তাই না? যুদ্ধবিধ্বস্ত একটা দেশে হেলিকপ্টার আক্রান্ত হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু খটকা লাগে তখনই যখন আমরা ওই একই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকারের লেখা 1971 ভেতরে বাইরে বইটা পড়ি। জ্যাকব বলছেন হেলিকপ্টার আক্রান্ত হওয়ার কথা, অথচ AK খন্দকার তার বইয়ে এই ড্রামাটিক ইনসিডেন্টের কোনো উল্লেখই করেননি। বরং তিনি সম্পূর্ণ ভিন্ন একটা কথা লিখেছেন। তিনি দাবি করেছেন ওসমানী নাকি বিজয়ের ঠিক আগ মুহূর্তে, মানে 13-14 ডিসেম্বরের দিকে নিষেধ অমান্য করেই সিলেট চলে গিয়েছিলেন। ভাবুন তো একবার, একজন সেনাপতি যিনি জানেন আর কয়েক ঘন্টা বা বড়জোর 2-1 দিন পর দেশ স্বাধীন হবে, পাকিস্তানিরা সারেন্ডার করবে, তিনি কি তখন হেডকোয়ার্টার বা রাজধানী ছেড়ে সুদূর বর্ডারে গিয়ে বসে থাকবেন? এটা কি কোনো স্ট্র্যাটেজিক বা কমন সেন্সের মধ্যে পড়ে, নাকি তাকে বাধ্য করা হয়েছিল মেইন সিনারিও থেকে সরে যেতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরও গভীরে যেতে হবে। এই বিভ্রান্তিকর তথ্যের বেড়াজাল ভেদ করতে আমাদের প্রয়োজন একজন প্রত্যক্ষদর্শীর বয়ান, যিনি সেই সময় ছায়ার মতো ওসমানীর সাথে ছিলেন। এই কনফিউশন এবং রহস্যের জট খোলার জন্য আমাদের ফিরে তাকাতে হবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতিকথার দিকে, যিনি সেই সময় জেনারেল ওসমানীর সফর সঙ্গী ছিলেন। ওনার লেখা বিমান দুর্ঘটনায় জেনারেল ওসমানীর সঙ্গে শীর্ষক লেখায় উনি যা বর্ণনা করেছেন তা পড়লে যে কোনো বিবেকবান মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। 16 ডিসেম্বর সকালে সিলেটে বসে যখন ওয়্যারলেস বা রেডিওর মাধ্যমে খবর এলো যে আজ বিকেলে ঢাকায় পাকিস্তান আর্মি অফিসিয়ালি সারেন্ডার করছে, তখন স্বাভাবিকভাবেই সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করার কথা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জেনারেল ওসমানী ছিলেন অদ্ভুতভাবে সাইলেন্ট বা নিশ্চুপ। জাফরুল্লাহ চৌধুরী এবং শেখ কামাল যখন তাকে বারবার তাড়া দিচ্ছিলেন ঢাকায় রওনা হওয়ার জন্য, তখন জেনারেল ওসমানী অত্যন্ত পেইনফুল এবং ভারাক্রান্ত একটা ভয়েসে বলেছিলেন, আই হ্যাভ নট ইয়েট রিসিভড অর্ডার টু মুভ টু ঢাকা, অর্থাৎ আমি এখনও ঢাকায় যাওয়ার নির্দেশ পাইনি। তিনি আরও বলেছিলেন, আমি যুদ্ধের ট্যাকটিক্স ডিসাইড করি, গুলি চালানোর নির্দেশ দেই, কিন্তু মুভমেন্টের অর্ডার আসে ক্যাবিনেট থেকে তাজউদ্দিন সাহেবের মাধ্যমে। চিন্তা করুন সিচুয়েশনটা, একটা দেশের সেনাপতি বিজয়ের খবর জানেন, কিন্তু তাকে ঢাকায় যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না। তিনি সিলেটে বসে অপেক্ষা করছেন একটা কলের জন্য, আর ওদিকে রেস কোর্সে স্টেজ সাজানো হচ্ছে তাকে ছাড়াই। এটা কি শুধুই মিসকমিউনিকেশন ছিল, নাকি তাকে ইন্টেনশনালি সাইডলাইন করা হয়েছিল যাতে বিজয়ের মঞ্চে তার ছায়াটাও না পড়ে? তবে শুধু তাকে বসিয়ে রাখা নয়, ওসমানী যাতে কোনোভাবেই ঢাকায় পৌঁছাতে না পারেন তার জন্য নেওয়া হয়েছিল আরও ভয়ঙ্কর পদক্ষেপ। গল্পের সাসপেন্স এখানেই শেষ না, বরং এখান থেকেই আসল থ্রিলারের শুরু। ডাক্তার জাফরুল্লাহর বর্ণনায় পাওয়া যায় আরও ভয়ঙ্কর এবং শিউরে ওঠার মতো তথ্য। 16 ডিসেম্বর দুপুরের পর তারা যখন ভারতীয় M8 হেলিকপ্টার করে সিলেটের আকাশ দিয়ে ঢাকার বা কুমিল্লার দিকে ফেরার চেষ্টা করছিলেন, তখন হঠাৎ একটা ফাইটার প্লেন এসে তাদের হেলিকপ্টারের ওপর চক্কর দেয় এবং কোনো সতর্কবার্তা ছাড়াই গোলাবর্ষণ শুরু করে। সেই হামলায় জেনারেল M.A. রব উরুতে গুলিবিদ্ধ হন এবং সাথে সাথে তার কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হয়। পাইলট চিৎকার করে ওঠেন, উই হ্যাভ বিন অ্যাটাকড। এখন লজিক দিয়ে ভাবুন, তারিখটা 16 ডিসেম্বর, তার কয়েকদিন আগেই অর্থাৎ 3রা ডিসেম্বরের পর থেকেই পাকিস্তানি বিমান বাহিনীর সব প্লেন হয় ভারতীয় বিমান বাহিনী ধ্বংস করে দিয়েছে, না হলে রানওয়ে বিধ্বস্ত হওয়ায় সেগুলো গ্রাউন্ডেড হয়ে আছে। সোজা কথায় ওই সময় বাংলাদেশের আকাশে পাকিস্তানের কোনো বিমান ওড়ার মতো ক্যাপাসিটি ছিল না। তাহলে ওই ফায়ারিংটা করল কে? ডাক্তার জাফরুল্লাহ তার লেখায় খুব ক্লিয়ারলি ইঙ্গিত দিয়েছেন, হামলাকারী বিমানটি ছিল ইন্ডিয়ার বা মিত্রবাহিনীর। প্রশ্ন হলো, নিজেরা নিজেদের হেলিকপ্টারে যেখানে একজন মিত্র সেনাপতি আছেন সেখানে গুলি করলো কেন? নাকি টার্গেট ছিল ওসমানীকে হত্যা করা বা অন্তত এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাতে তিনি কোনোভাবেই বিকেল 4টার আগে ঢাকায় পৌঁছাতে না পারেন? ভারত সরকার আজ পর্যন্ত এই ঘটনার কোনো তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি। আর আমাদের সরকারগুলো বিজয়ের আনন্দে এই হত্যা চেষ্টা নিয়ে গত 55 বছরে আর কোনো উচ্চবাচ্য করেনি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ওসমানীকে নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন ছিল?
এর উত্তর লুকিয়ে আছে এক বিশাল লুণ্ঠনের পরিকল্পনায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জেনারেল ওসমানী ঢাকায় থাকলে ভারতের সমস্যা কি হতো, কেন তাকে এত রিস্ক নিয়ে আটকাতে হবে? এর উত্তরটা খুব প্র্যাকটিক্যাল, ইকোনমিক এবং নিষ্ঠুর। ডাক্তার জাফরুল্লাহ লিখেছেন, তিনি 5 ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্টে গিয়ে দেখেন এক আজব দৃশ্য। পাকিস্তানিরা পালিয়েছে, আর সেই সুযোগে ভারতীয় সেনারা ক্যান্টনমেন্টের এসি, ফ্যান, আসবাবপত্র, এমনকি হসপিটালের দামি যন্ত্রপাতি পর্যন্ত খুলে ট্রাকে তুলছে। লিটারেলি দিনের আলোয় লুটপাট চলছে। একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ হিসেবে ভাবুন তো, আপনার বাসায় আগুন লাগার পর যদি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর বদলে আপনার আলমারি ভেঙে গয়না চুরি করে, তখন আপনার কেমন লাগবে? ঠিক সেই একই অনুভূতি হয়েছিল জাফরুল্লাহ চৌধুরীর। তিনি যখন ঢাকায় এই খবরটা ওসমানীকে জানিয়েছিলেন, তখন ওসমানী ক্ষুব্ধ হয়ে তাজউদ্দিন আহমেদকে বলেছিলেন, বুঝতে পারলেন ভারতীয়দের উদ্দেশ্য ভালো না, পাকিস্তানি আর ইন্ডিয়ান আর্মির মধ্যে তফাৎ কোথায়? এই যে লুণ্ঠনের মেন্টালিটি, এটা ওসমানী আগেই ধরে ফেলেছিলেন। 16 ডিসেম্বর ঢাকায় ওসমানী উপস্থিত থাকলে ভারতীয় বাহিনী চাইলেই পাকিস্তানি অস্ত্রশস্ত্র, গোলাবারুদ আর কলকারখানার হাজার হাজার কোটি টাকার মেশিনপত্র লুট করে ভারতে নিয়ে যেতে পারত না। ওসমানী ছিলেন স্ট্রিট মিলিটারি ম্যান। তিনি হয়তো মুক্তিযোদ্ধাদের নিয়ে সরাসরি ভারতীয়দের বাধা দিতেন, আর সেটা হলে বিশ্ববাসীর কাছে ভারতের মুক্তিদাতা বন্ধুর ইমেজটা নষ্ট হয়ে যেত এবং তারা দখলদার হিসেবে চিহ্নিত হতো। তাই লুটের মাল নির্বিঘ্নে পাচার করার জন্যই পাহারাদারকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে শুধু সম্পদ লুট নয়, এর পেছনে ছিল ইতিহাসের কৃতিত্ব চুরির এক দীর্ঘমেয়াদী নীলনকশা, যা বর্তমান জিওপলিটিক্যাল বয়ান শুনলে বুঝতে পারার কথা। এই পুরো ষড়যন্ত্রের সবচেয়ে বড় প্রমাণ মেলে বর্তমান জিওপলিটিক্যাল ন্যারেটিভ বা বয়ানের দিকে তাকালে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে তাদের ডিফেন্স অ্যানালিস্টরা যখনই 71 নিয়ে কথা বলেন, তারা খুব সচেতনভাবে একটা শব্দ এড়িয়ে যান। তারা এটাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলেন না, তারা এটাকে বলেন 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। মোদী তার একাধিক বক্তৃতায় গর্ব করে বলেছেন, আমরা পাকিস্তানকে হারিয়েছি, আমরা নতুন ইতিহাস গড়েছি। খেয়াল করুন, এখানে আমরা মানে ভারত, বাংলাদেশের নাম এখানে কেবল ফুটনোট বা পাতটিকা। কিন্তু কেন? কারণ যদি এটাকে মুক্তিযুদ্ধ বলা হয়, তবে এর নায়ক হন জেনারেল ওসমানী, এর নায়ক হন আমাদের মুক্তিযোদ্ধারা। আর যদি এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে ব্র্যান্ডিং করা যায়, তবে এর একমাত্র নায়ক হন জেনারেল অরোরা এবং ভারতীয় সেনাবাহিনী। এই ক্রেডিট হাইজ্যাক বা কৃতিত্ব চুরির প্রজেক্ট সফল করার জন্যই 16 ডিসেম্বর ওসমানীকে সিন থেকে গায়েব করাটা ছিল অপরিহার্য। ওসমানী ফ্রেমে থাকা মানেই বিশ্ব দেখবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওসমানী না থাকা মানে বিশ্ব দেখবে ভারত পাকিস্তানকে হারিয়েছে। এই বয়ানটা প্রতিষ্ঠা করার জন্যই সেদিন আমাদের সেনাপতিকে ঢাকায় ঢুকতে দেওয়া হয়নি, আর আমরা বোকার মতো সেটাকে হেলিকপ্টার নষ্ট বলে মেনে নিয়েছি। আর এই ভারত পাকিস্তান যুদ্ধতত্ত্বে সিলমোহর মারার জন্যই রেসকোর্সের মঞ্চ সাজানো হয়েছিল অদ্ভুত এক সমীকরণে। এবার সেই বিখ্যাত ছবিটার দিকে তাকান, যেখানে আমাদের সার্বভৌমত্বকে টেকনিক্যালি অপমান করা হয়েছে। রেসকোর্সে আত্মসমর্পণের টেবিলটায় মাত্র 2টো চেয়ার পাতা ছিল, একটা ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল অরোরার জন্য, আরেকটা পাকিস্তানের জেনারেল নিয়াজির জন্য। প্রশ্ন হলো, ওসমানী সেখানে থাকলে তাকে কোথায় বসাতো? তাকেও একটা চেয়ার দিতে হতো, তাই না? তখন টেবিলটা হতো 3 জনের, বা অন্তত বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার অবস্থান হতো অরোরার সমান। কিন্তু ভারত সেটা চায়নি। ভারত বিশ্ববাসীকে একটা ক্লিয়ার মেসেজ দিতে চেয়েছিল, এই যুদ্ধটা শুধুই ভারত আর পাকিস্তানের মধ্যকার বিষয়, বাংলাদেশ এখানে জাস্ট একটা ব্যাটেলফিল্ড বা রণক্ষেত্র। এই কারণেই দলিলে অরোরার নামের নিচে লেখা ছিল জেনারেল অফ ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস, অর্থাৎ বাংলাদেশের আলাদা কোনো সত্তা বা আইডেন্টিটি সেখানে ছিল না, আমরা ছিলাম ভারতের লেজুর মাত্র। নরেন্দ্র মোদী যে 10,000 ভারতীয় সৈন্যের রক্তের দোহাই দিয়ে আমাদের কৃতজ্ঞ থাকতে বলেন, সেটা আসলে আমাদের মনে করিয়ে দেওয়া যে তোমরা যুদ্ধ করনি, আমরা তোমাদের স্বাধীন করে দিয়েছি। এই দাদাগিরির মনস্তত্ত্ব এস্টাবলিশ করার জন্যই ওসমানীর উপস্থিতি ছিল তাদের জন্য বিস্ফোরার মতো, যাকে অপারেশন করে বাদ দেওয়া হয়েছে। এই কৌশলী চালের মাধ্যমেই 16 ডিসেম্বরের পর বাংলাদেশ প্রবেশ করেছিল এক অদ্ভুত রাজনৈতিক সন্ধিক্ষণে, যা অনেকের কাছেই অজানা। কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু লজিক দিয়ে ভাবুন, যেই যুদ্ধের লিখিত এবং অলিখিত উদ্দেশ্যই ছিল এই ভূখণ্ডকে পাকিস্তান থেকে সেপারেট করে ভারতের একটা ক্লায়েন্ট স্টেট বা অনুগত কলোনি বানানো, সেই যুদ্ধের রেজাল্ট কি 16 ডিসেম্বরে ফাইনাল হয়ে গিয়েছিল? না। 16 ডিসেম্বর 1971 থেকে 12 মার্চ 1972 পর্যন্ত যতক্ষণ ইন্ডিয়ান আর্মি আমাদের মাটিতে ছিল, ততদিন টেকনিক্যালি এবং প্র্যাকটিক্যালি বাংলাদেশ ছিল ভারতের একটা অফিসিয়াল কলোনি। এই 3 মাস আমাদের প্রশাসন, আমাদের ফরেন পলিসি সব কিছুই তখন কন্ট্রোল হতো দিল্লি থেকে।
এমনকি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দেশে ফিরে যে ভাষণ দেবেন সেটাও নাকি দিল্লি থেকে ড্রাফট করে দেওয়া হয়েছিল। এমনটাই জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের আমার ৭১ বইতে ইঙ্গিত পাওয়া যায়। তার মানে আমরা পরাধীনতার এক শিকল ভেঙে আরেক শিকল গলায় পড়েছিলাম। পাকিস্তান যদি জাতিসংঘে অভিযোগ না করত যে বাংলাদেশ ভারতের দখলে থাকা একটা ডিসপিউটেড টেরিটরি বা বিতর্কিত ভূখণ্ড, এবং আন্তর্জাতিক চাপ যদি না আসতো, তবে হয়তো ইন্ডিয়ান আর্মি এত তাড়াতাড়ি এদেশ ছাড়ত না। আমাদের স্বাধীনতা কি আসলেই ১৬ই ডিসেম্বর এসেছিল, নাকি ১২ই মার্চ ১৯৭২-এ ভারতীয় সৈন্য যাওয়ার পর আমরা একটু নিঃশ্বাস নিতে পেরেছিলাম, নাকি ১৯৭৫-এর সিপাহী জনতার বিপ্লবের পর আমরা প্রকৃত সার্বভৌমত্বের স্বাদ পেয়েছিলাম? এই প্রশ্নগুলো ইতিহাসের ছাত্ররা আজও খুঁজে বেড়ায়। এই ঐতিহাসিক সত্যগুলো যখনই কেউ সামনে আনে, তখনই তাদের গায়ে এঁটে দেওয়া হয় এক বিশেষ তকমা, যা গত ৫৫ বছর ধরে আমাদের সমাজকে বিভক্ত করে রেখেছে। আমাদের গত ৫৫ বছর ধরে পলিটিক্যালি একটা ট্যাবলেট খাওয়ানো হয়েছে, স্বাধীনতা বিরোধী। বলা হয় যারা ভারতের সমালোচনা করে, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তারাই নাকি স্বাধীনতা বিরোধী। কিন্তু হিউম্যান সাইকোলজি কি বলে? মানুষ জন্মগতভাবে স্বার্থপর। সে তার নিজের মাটি, নিজের ভিটাবাড়ি, নিজের কালচারকে ভালোবাসে। কেউ কি ইচ্ছে করে নিজের দেশকে অন্য দেশের গোলাম বানাতে চায়? যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তারা সবসময় ফরেন ডমিনেশন বা বিরোধী আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে। জেনারেল ওসমানী ছিলেন সেই ট্রু প্যাট্রিয়ট, যিনি ভারতীয় আধিপত্য এবং লুটপাট মেনে নেননি বলেই তাকে সাইডলাইন করা হয়েছিল, তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। অথচ আজ আমাদের শেখানো হয় ভারতের বিরোধিতা করা মানেই নাকি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। কি অদ্ভুত, তাই না? যারা আমাদের সম্পদ লুট করলো, আমাদের সেনাপতিকে অপমান করলো, আমাদের বিজয় মঞ্চ থেকে সরিয়ে দিল, তাদের পূজা করাই নাকি দেশপ্রেম। এই ন্যারেটিভটা কি চেঞ্জ করার সময় আসেনি? প্রকৃত স্বাধীনতা বিরোধী তো তারাই যারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করে, সেটা ৭১-এ হোক বা ২০২৫-এ। তবে গল্পের এখানেই শেষ নয়। ওসমানীর সেই অনুপস্থিতি এবং আজকের বাংলাদেশের পরিস্থিতির মধ্যে রয়েছে এক গভীর এবং অবিচ্ছেদ্য সম্পর্ক। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা টুইস্টের কথা। আপনারা হয়তো ভাবছেন এসব তো ইতিহাসের কথা, পুরনো কাশিমদি ঘেটে এখন লাভ কি? লাভ আছে, কারণ টুইস্টটা হলো সেই যুদ্ধটা আসলে শেষ হয়নি। ১৯৭১-এ আমরা ম্যাপে একটা বাউন্ডারি পেয়েছি ঠিকই, আমরা একটা পতাকাও পেয়েছি, কিন্তু মেন্টালি এবং ইকোনমিক্যালি আমরা কি স্বাধীন হতে পেরেছি? ওসমানীর মতো লোকেদের সরিয়ে দেওয়ার সেই প্রসেস আজও চলছে। আজও যখন আমাদের সীমান্তে ফেলানিরা কাঁটাতারে ঝুলে থাকে আর আমরা বিচার পাই না, যখন আমাদের ন্যায্য নদীর পানি আটকে দিয়ে আমাদের মরুভূমি বানানো হয়, যখন আমাদের ইলেকশন বা পলিসি ঠিক হয় অন্য কোনো দেশের ইশারায়, তখন বুঝতে হবে রেসকোর্সের সেই ২টি চেয়ারের পলিটিক্স এখনও অ্যাক্টিভ। ওসমানী নেই, কিন্তু ওসমানীর সেই না পাওয়ার অর্ডার আর হেলিকপ্টারের হামলার মেটাফোর আজও আমাদের জাতীয় জীবনে সত্য। আমরা আজও অর্ডার রিসিভ করার অপেক্ষায় থাকি, আমরা আজও নিজেদের রিসোর্স বাঁচাতে পারি না। ১৬ই ডিসেম্বরের বিজয় তখন পূর্ণ হবে যেদিন আমরা কারো দয়ায় নয়, বরং নিজেদের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াবো। যেদিন আমাদের সেনাপতিকে, আমাদের সরকারকে কারো পারমিশন নিয়ে মুভ করতে হবে না। সেই যুদ্ধটা বুলেটের নয়, সেই যুদ্ধটা মেরুদণ্ড সোজা রাখার। সুতরাং ইতিহাসকে শুধু বইয়ের পাতায় বন্দি না রেখে সেটা থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আপনার, আমার, আমাদের সবার। ইতিহাসের এই পোস্টমর্টেমটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কি মনে করেন ওসমানের অনুপস্থিতি শুধুই একটা দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল গভীর কোনো মাস্টার প্ল্যান যা আজও আমাদের নিয়ন্ত্রণ করছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, এই ভিডিওটা শেয়ার করা মানে কিন্তু শুধু একটা কন্টেন্ট শেয়ার করা নয়, বরং সত্য ইতিহাসকে ছড়িয়ে দেওয়া। আপনার একটা শেয়ার হয়তো আরেকজন দেশপ্রেমিক বাংলাদেশি যুবককে নতুন করে ভাবতে শেখাবে, তাকে প্রশ্ন করতে শেখাবে। আর প্রশ্ন করাই হলো স্বাধীনতার প্রথম ধাপ। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু প্রশ্নগুলো আপনাদের মাথায় দিয়ে গেলাম। ভাববেন এবং নিজের দেশকে ভালোবাসবেন, অন্ধের মতো নয়, বরং চোখ কান খোলা রেখে। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো গোপন সত্য নিয়ে, যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন। আল্লাহ হাফিজ।